নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানাই। আজকে একটা মোটিভেশন টপিক নিয়ে এসেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন, যাতে আপনাদের মতো একটু লক্ষ্যে পৌঁছাতে পারি, একটু বড় হতে পারি আপনাদের সহযোগিতায়। চলুন শুরু করে যাক। টাকা হাসতে হাসতে যায় আর আসবার সময় কাঁদে, শুধু কাঁদে, আসতে চায় না। যখন ছোট ছিলাম, কষ্ট করে পড়াশোনা করেছি। টিউশনি দেওয়ার মতো ক্ষমতা ছিল না বাবা মায়ের। দুধ দিত, সেই দুধ খাবার লোভে একটা শিক্ষক কন্ডিশন করেছিল আমাকে দুধ খাওয়াতে হবে, আমি পড়িয়ে দেবো একটা সাবজেক্ট। বাকি সাবজেক্টগুলো নিজেকেই পড়তে হতো। খুব কষ্ট করে পড়াশোনা করেছি। গরু ছাগল এদের এসে স্কুল গেছি, তখন স্কুলে একটা করে ছোট্ট পাউরুটি দিত, তাই তাকিয়ে থাকতাম তার দিকে। ছোট্ট পিস পাউরুটি জন্য তাকিয়ে থাকতাম। একদিন না হলে কি কষ্ট মনে হতো। চেয়ে চিনতে বই জোগাড় করে পড়াশোনা করতাম। পড়াশোনা করে করে গ্র্যাজুয়েশন করলাম চাকরির আশায়, কিন্তু চাকরি পেলাম না। তো অভাব মেটানোর জন্য দুটো বোন বিয়ে দিতে হবে। এখন মেয়েদের বিয়ে দিতে হলে, বোনেদের বিয়ে দিতে হলে হয় জমি বিক্রি করতে হবে, অর্থাৎ পণ দিতে হবে। তাই পয়সা জোগাড় করার জন্য, এদের জমি ছিল না, লোকের জমি ভাগে ঠিকে করতাম। কিষেনের মতো কাজ করতাম, করে স্কুল যেতাম, এসে আবার পড়াশোনা করতাম। এরকম করে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করে 90 সালে চাকরির চেষ্টা করেছি, পাইনি। কি করব ভেবে দেখলাম যে ব্যবসা করি। কি ব্যবসা করব, নিজের তো ক্ষমতা নেই। প্রথম একজনকে মুরগি কিনে দিলাম। সে 8-10টা মুরগি কিনে দিলাম। কিনে দেওয়ার পর একবার পয়সা দিল, তারপর বলল সব কটা সে খেয়ে নিয়েছে। তো টাকা আমার কাছ থেকে হাসতে হাসতে গেল, আর ফিরল না, কাঁদছে। কিছুদিন পর ভাবলাম ছাগল কিনে দিই। পাড়ায় 5টা-6টা ছাগল কিনে দিলাম। এবার 100 টাকা করে দিল 2 মাস 3 মাস। দেওয়ার পর বললো সব ছাগল মারা গেছে। ব্যাস, টাকা হাসতে হাসতে গেল, আসবার সময় কাঁদলো, এলো না। লোকের জমি ঠিকে টাকা নিয়ে ভাগ নিয়ে চাষ করতে লাগলাম। করে আলু হলে 4টে-6টা আলু দিতে হতো তাদেরকে, বাকি আলুটা আমার। তো এবার দাম থাকলে লাভ হতো, দাম না থাকলে লাভ হতো না। এইভাবে চাষ করতে করতে কিছু পয়সা জমালাম। জমিয়ে কি করলাম, ধান কিনলাম। ধান কিনে একজনকে দিলাম, স্টক করলাম। ধান স্টকে 1 বছর 2 বছর ভালোই লাভ হলো। পর বিভিন্ন জায়গা 2-3 জায়গা ধান কিনে, আমার জায়গা কম, তাদের জায়গাতেই ধান স্টক করলাম। করতে করতে একবার হঠাৎ তারা যে যার ধান বিক্রি করে দিয়ে ঘর ঢালাই দিয়ে দিয়েছে, ছাদ ঢালাই দিয়ে দিয়েছে। দেবে পয়সা তো এখন দিতে পারবো না, আস্তে আস্তে শোধ করে দেবো। তো আস্তে আস্তে চাল খাইয়ে খাইয়ে শোধ করেছে। হাসতে হাসতে আর কাঁদতে কাঁদতে এলো, কিন্তু পয়সা রূপে এলো না। আবার কি করলাম, টিউশনি করতে লাগলাম। তখনকার দিনে ইংলিশ মিডিয়ামে, 90 সালের কথা বলছি, 1 মাস টিউশনি করলে একটা ইংলিশ মিডিয়ামে 150 টাকা 200 টাকা মাইনে পেতাম। আর স্কুলে আর টিউশনি করলে মোটামুটি 300-400 টাকা তখন টিউশনি করে পেয়েছি একজনকে। আর দলে করলে 1-2 হাজার টাকা পাওয়া যেত। তো এইভাবে জমিয়ে জমিয়ে কি করলাম, ওই সবে আর গেলাম না। তো করতে করতে দরকার, ওই টাকায় তো সমস্যা মিটবে না। বোনেদের বিয়ে দিতে হবে, বাড়ি করতে হবে। একটা বাড়িতে যে ঘরে থাকি আমরা, মাটির ঘর, সেই ঘরে একদিকে গরু থাকে, একদিকে আমরা থাকি। গরু পায়খানা করলে ছিটকে চলে আসে, পেচ্ছাপ করলে ছিটকে আসে। আকাশে খড়ের চাল, আকাশে বৃষ্টি হলে, বৃষ্টির রাতে শীতকালে গায়ে জল পড়ে, দরজার সামনে গিয়ে কাঁপতে হয়। তো ঘর করতে হবে, তাই অভাবের জন্য পয়সা ইনকাম করতে হবে। কি করি, দোকান করলাম। সেই দোকানটা অন্য একজনের নামে করলাম। যেহেতু আমি স্কুলে, একটা বেসরকারি স্কুলে টিউশনই করছিলাম, শিক্ষকতা করছিলাম, আমার টাইম দেওয়ার সময় নেই। তো ইনকাম দিচ্ছিল, দিতে দিতে হঠাৎ দেওয়া বন্ধ। ব্যাস, ওখানেও গেল টাকা।
আবার এইভাবে চলতে চলতে দেখলাম যে বাজারে চিট ফান্ড বেশ ভালো বেকার ছেলেরা রোজগার করছে। তো সেখানে কিছু পয়সা দিলাম, ওই টিউশনি করা, ওই স্কুল থেকে ইনকাম করা কিছু পয়সা জমিয়ে জমিয়ে চিট ফান্ডে দিলাম। চিট ফান্ডে দিয়ে দেখা গেল 13 সালে সব বন্ধ হয়ে গেল। একজন অ্যাক্সিডেন্ট করলো, তারপরে যে গাড়িগুলো সেই গাড়িগুলো আগুন ধরিয়ে দেয় যেমন, ঠিক সেরকম সব কোম্পানিগুলো হলো। তো কি করব, পয়সা গেল। কিন্তু সরকার বা কোনো নেতা বা পার্টি এই আমাদের পক্ষে এলো না, যে কষ্ট করে তারা পয়সা দিয়েছে। এখন যেমন বলছে যে যারা চাকরি পাওয়ার জন্য কষ্ট করে ঘুষ দিয়েছে তাদের পক্ষে অনেক লোককে সওয়াল করছে, তাদের সংসার কী করে চলবে, তাদের ছেলেমেয়েরা কী করে খাবে। কিন্তু এই চিট ফান্ডে যে টাকা রেখেছিল তারাও তো কষ্ট করে রেখেছিল। আমার মতো লোক টিউশনি করে, কে ছাগল বিক্রি করে, কেউ গরু বিক্রি করে মেয়ের বিয়ে দেবে বলে, কেউ বাড়ি করবে বলে, তাদের কষ্টের টাকা নয়। তখন কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। এখনও পর্যন্ত আমাদের সেই বিচারের বাণী নিভৃতেই কাঁদছে, আমরা 1 পয়সা পাইনি। এখন তাই আমি ভাবি যে টাকা যা গেল হাসতে হাসতে, আর আসছে না, কাঁদছে শুধু। তারপর কি করব, আবার যারা চাকরি পেয়েছে, এটা তো ঘটনা, 5 লাখ 10 লাখ দিয়ে পেয়েছে। আমিও 1 লাখ মতো দিয়েছিলাম, আরও চেয়েছিল, আর দিতে পারিনি। কিন্তু সেগুলো বললে কেউ বিশ্বাস করবে না, কারণ কোনো লেখা নেই, কোথাও লেখা নেই, বা তার ভিডিও রেকর্ডও করা নেই। এরকম আমার মতো বহু লোক আছে। আমি যে আছি শুধু তাই নয়, দেখবেন বহু লোক আছে। কিন্তু তাহলে তাদের টাকাটা কোথায় যাবে, কিভাবে তাদের সংসারটা চলবে? দেখুন, দিনকালের সাথে সাথে কত পরিবর্তন হয়। আমি ছোটোবেলায় যখন 5-7-এ পড়তাম, তখন কিছু বন্ধু আমার একটু বয়সে বড়, তারা চালাক ছিল। আমাকে বলেছিল ওই গাছ থেকে একটা বাতাবি লেবু পেড়ে নেয়া দুপুরবেলা। তখন দুপুরবেলা যেমন ছেলেদের বাড়ি থেকে বেরোতে দেয় না, তখন আমরা বাড়ি থেকে বেরিয়ে খেলতাম বাগানে। তো একটা বাগানে বাতাবি লেবু পেড়েছিলাম, তারপর ধরে ফেলেছিল, ধরে আমাকে সারাদিন বেঁধে রেখে দিয়েছিল একটা বাতাবি লেবু পেড়েছিলাম বলে। তখন কেউ আমার পক্ষে ছিল না, আমার বাবা মা পর্যন্ত ইভেন। আর এখন দেখুন, বাতাবি লেবু তো দূরের কথা, এখন কোটির ব্যাপার, চুরি হচ্ছে, অথচ তার পক্ষে অনেক লক্ষে লোক থাকছে। আর আমি একটা বাতাবি লেবু চুরি করেছিলাম বলে আমার পক্ষে কেউ ছিল না, আমার বাবা মাও ছিল না। তো পাল্টে যাচ্ছে, পাল্টে গেছে। আমি সেটাই ভাবছি। যাকে যে কথা বলছিলাম, টাকা হাসতে হাসতে যায়, কাঁদতে কাঁদতে ফেরে অনেক সময় ফেরে না। ফান্ডের পর আবারও চিট ফান্ড এলো, যেটা হচ্ছে শেয়ার মার্কেট বলে চিট ফান্ড এসছে, সেখানেও টাকা গেছে, আজও পর্যন্ত টাকা আসেনি, কাঁদছি জানি না। তাই যায় হাসতে হাসতে। আমাদের কষ্ট দেখে আমার মা বলতো প্রায়, বাবা কষ্ট তো মাত্র 12টা মাস, 12টা মাস সহ্য কর না, আবার ঠিক সময় আসবে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়।